বঙ্গযোগ নিয়ে খুব গোলমাল লেগেছে এখন। ঢাকায় নেমে মানে বাংলাদেশে নেমে আমাদের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী তিনি কাব্যিক ঢঙে এক আকাশ একই বাতাস একই নিঃশ্বাস ফিশ্বাস কি সমস্ত উনি বলেছিলেন, সেটা আমরা কাব্যিক ঢঙে ধরেছিলাম, যেটা উনি আমি নিজেই বলেছিলাম উনি উনি এখানে কাঁচা বল খেলে দিয়েছেন আর জামাত ছক্কা মেরে দিয়েছে। কিন্তু এবার মনে হচ্ছে যে রাজনৈতিক ব্যক্তিত্ব দীনেশ ত্রিবেদী খুব ভালো মতো ভেবেচিন্তে এই কথাটা বলেছিলেন। নইলে আজকের কাগজে গতকালকে আপনারা জানেন যে যোগ দিবস ছিল, প্রধানমন্ত্রী দুদিন ধরে কলকাতায় ছিলেন। কালকে রেড রোডে সকাল 6:30টার সময় ওনার উপস্থিতিতে যোগ দিবস হয়, লাখে লাখে মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। সেখানে একটা কথা প্রধানমন্ত্রী ছুঁয়ে গেলেন, যোগ মঞ্চে বঙ্গযোগের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। যোগ মঞ্চে বঙ্গযোগের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তিনি খুব সুচতুর ভাবে ব্যাপারটা এগিয়ে যান, মানে এড়িয়ে চলে যান, ওই কথাটা বলে এড়িয়ে চলে যান। আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তপন কুমার ডেকা, আমাদের যিনি সেন্ট্রাল আইবি প্রধান, তপন ডেকার এক্সটেনশন দিনের পর দিন বাড়ছে। অলরেডি 2টো এক্সটেনশন তার হয়ে গেছে, এবার 3rd এক্সটেনশন হবে কিনা সেটা নিয়েও কথাবার্তা হচ্ছে। এখন এই 3টে মিলিয়ে আমি পরপর খবরটাকে সাজিয়ে আপনাদের বলছি, কোনোটা মিস করবেন না, তাহলে বুঝতে পারবেন না শেষে কি হতে চলেছে। এখন দীনেশ ত্রিবেদী যা বলেছিলেন তারই যোগসূত্র কিনা জানি না, কিন্তু প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন। উনি বলেছেন যোগ সকলকে একসঙ্গে জুড়ে দেয়, যোগ মানুষের সঙ্গে মানুষের একতা তৈরি করে। উনি কি বলেছিলেন? আমরাও একতা চাই। মানে দীনেশ ত্রিবেদী যেটা বলেছিলেন, একই আকাশ একই বাতাস একই আমাদের যন্ত্রণা, আমরা যদি এক হয়ে যাই তাহলে পরে আমাদের অসুবিধে কোথায়? আপনাদের ইন্টেলিজেন্স আছে, আমাদেরও ইন্টেলিজেন্স আছে, আপনাদের অর্থনীতি আছে, আমাদের অর্থনীতি আছে, উনি কিন্তু বলেছিলেন। এদিকে আবার সুরাবর্দী অ্যাভিনিউ, তাকে জোড়া নিয়ে তার নাম পরিবর্তন নিয়ে একটা হইচই লেগেছে। 1946 সালে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং যেটা হয়, সেটা তো হোসেন সুরাবর্দীর আমলেই হয়েছিল। তিনি তখন মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের, অবিভক্ত পশ্চিমবঙ্গের, স্বাধীনতা পূর্ববর্তী যখন হয় তখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন। সেই সময়তে 1946 সালে সুরাবর্দী, হোসেন সুরাবর্দী, তিনি এই গ্রেট ক্যালকাটার মানে প্ল্যানটা ছকেছিলেন, যেটাতে বেশ কয়েক হাজার হিন্দু মারা যায়। মুসলিমও মারা যাননি তার নয়। এখন সুরাবর্দী অ্যাভিনিউ, যেটা পার্ক সার্কাস থেকে গেছে সুরাবর্দী অ্যাভিনিউ উত্তর দিকে, সেই পার্ক সার্কাসের সুরাবর্দী অ্যাভিনিউ 3 নম্বর সুরাবর্দী অ্যাভিনিউটা হচ্ছে সুরাবর্দীর বাড়ি। শুভেন্দু অধিকারী এসে ওই নামটাকে, সুরাবর্দীর নামটাকে চেঞ্জ করে ওখানে করে দেন গোপাল মুখোপাধ্যায় সরণি, যিনি ইতিহাসে গোপাল পাঠা বলে পরিচিত। তার ওই রাস্তার মোড়ে একটা মানে পাঁঠার মাংসের দোকান ছিল। তিনি কলকাতার হিরো হয়ে কলকাতার হিন্দুদের রক্ষা করেছিলেন একা বাহিনী করে।
সে আলাদা ইতিহাস। কিন্তু আমাদের এই পিটি নায়ার তার হিস্ট্রি অফ ক্যালকাটাস স্ট্রিট সেই বইতে তিনি লিখেছেন যে এই যে সুরাবর্দী, এই সুরাবর্দী যার নামে রাস্তা হয়েছে, এই সুরাবর্দী কিন্তু হুসেন সুরাবর্দী নয়, ইনি হচ্ছেন স্যার হাসান সুরাবর্দী। কিংসফোর্ডের ওপরে যখন বোমা হামলা হলো, বোমা হামলার পর তিনি একজন রিটায়ার্ড, তিনি একজন সেনা অফিসার ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উনি চিকিৎসা বিভাগের প্রিন্সিপাল ছিলেন। উনি কিন্তু লাট বাহাদুরের প্রাণ বাঁচিয়েছিলেন। তারপরে ওনাকে স্যার উপাধি দেওয়া হয়। ওই যে 3 নম্বর বাড়িটি, ওই বাড়িটি হচ্ছে হুসেন সুরাবর্দীর, হাসান সুরাবর্দীর। আর পাকিস্তানের যিনি হয়েছিলেন, প্রধানমন্ত্রী হয়েছিলেন, তিনি হচ্ছেন হুসেন সুরাবর্দী। এই হাসান হুসেনের মধ্যে গন্ডগোল হয়ে গেছে, কিন্তু সেটাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু যেহেতু গোপাল মুখোপাধ্যায়ের নামে এটা করা হয়েছে, তাই আর নতুন করে নামটা চেঞ্জ করা হয়নি। যেমন আমার চৌরঙ্গি রোড, যেমন আমাদের হেস্টিংস রোড ছিল, পরে ওটা হোচিমিন সরণি হয়ে যায়। এরকম প্রচুর নাম পরিবর্তন হয়েছে। ইংরেজদের সমস্ত মূর্তিগুলোকে সরিয়ে ফেলা হয়েছে কলকাতা ময়দান থেকে, অনেক কাজ হয়েছে। তো এর জন্য আমরা কোনো বিপ্লব দেখাইনি। এবারে যে দ্বিতীয় ব্যাপারটা যেটা হলো, সেটা হচ্ছে আপনার আইবি শীর্ষ পদে, সেন্ট্রাল আইবি শীর্ষ পদে তপন নাকি এবার অন্য চমক। এ দেখুন আমাদের কাগজে বেরিয়েছে ডলারটা। অপারেশন সিন্দুরে এই সেন্ট্রাল আইবি তপন কুমার ডেকা তখন ডিরেক্টর ছিলেন। তখন উনি একটা বিস্ময়কর রোল উনি প্লে করেন। সেন্ট্রাল আইবি দুটো ইউনিট থাকে, একটা হচ্ছে হিউম্যান ইন্টেলিজেন্স, আর একটা হচ্ছে ইলেকট্রনিক ইন্টেলিজেন্স। ইলেকট্রনিক ইন্টেলিজেন্স কি? সেটা হচ্ছে ফোনে আড়ি পাতা, অন্য খবর রাখা এবং বিভিন্ন তরঙ্গের সঙ্গে যোগাযোগ করে গোপন বার্তা ওগুলোকে জোগাড় করা। আর হিউম্যান ইন্টেলিজেন্স হচ্ছে একেবারে ওই কি বলে স্লিপার সেল তৈরি করে, বিভিন্ন রাষ্ট্রে স্লিপার সেল তৈরি করে ওগুলো খবর টবর জোগাড় করা হয়। বিভিন্ন রাষ্ট্রে বলবো না, বিভিন্ন রাজ্যে, ক্ষমা চাইছে, বিভিন্ন রাজ্যে। সেন্ট্রাল আইবি রাজ্যেরটা দেখে, মানে রাষ্ট্রের ভেতরের অংশটা দেখে। স্টেট আইবি রাজ্যটা দেখে, আর আন্তর্জাতিকটা দেখে। 3টে ভাগ আছে। তা তিনি সেন্ট্রাল আইবি, যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে রয়েছে, কোথায় কি প্ল্যান করেছিল, কোথায় কোথায় মারবে ঠিক করেছিল, রয়ের সঙ্গে যোগাযোগ করে ইনি তপন কুমার ডেকা সাকসেসফুলি মানে এটা করেছিলেন। আমাদের পরাগ জৈনের সঙ্গে মিলিতভাবে তখন কিন্তু করেছিলেন। পরাগ জৈন তখন ডেপুটি ডিরেক্টর ছিলেন, তারপরেতে পরাগ জৈনকে সরিয়ে পরাগ জৈনকে ওখানে বসানো হলো ডিরেক্টর করে রয়ের। তো এখানে যে দুবার তিনি যে করেছেন, 30শে জুন ইন্টেলিজেন্স ব্যুরোর পদে তার তপন কুমার ডেকার মেয়াদ শেষ হচ্ছে। ইতিমধ্যে দুবার তার মেয়াদ বাড়ানো হয়েছে। প্রশ্ন হলো তৃতীয়বারের জন্য মেয়াদ বাড়ানো হবে কিনা এবং অন্য কোনো কাউকে পদে আনা হবে কিনা। দ্বিতীয় সর্বোচ্চ স্পেশাল সেক্রেটারি হিসেবে কর্মরত আছেন সুনীল কুমার আচার্য, তাকে দায়িত্ব দেওয়া হতে পারে, অথবা ইন্টেলিজেন্স ব্যুরোর 2 স্পেশাল ডিরেক্টর ঋত্বিক রুদ্র ও মহেশ দীক্ষিতের মধ্যে কাউকে সংস্থার ডিরেক্টর হতে পারেন। তবে অপারেশন সিঁদুরের সাফল্যের পর তপন কুমার ডেকার তৃতীয়বারের মেয়াদ বৃদ্ধির
সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তপন কুমার ডেকা 2022 ইন্টেলিজেন্স ডিরেক্টর হয়েছিলেন। 2024 2 বছরের তার জন্য তার মেয়াদ শেষ হয়। তখন 1 বছর দেওয়া হয়েছিল, 2026 শেষ হয়েছে। আবার এখন তার 1 বছরের জন্য মেয়াদ বাড়ানোর কথা চলছে। তার মানে অপারেশন সিঁদুর যেমন চলমান আছে, এর সঙ্গে আপনি যদি যোগ করেন যে ওই যে যেটা বললাম, যোগ মঞ্চে বঙ্গযোগের বার্তা প্রধানমন্ত্রীর, এর সঙ্গে কোনো সম্পর্ক থাকলেও থাকতে পারে। সেদিনকে আমি যে মজা করেছিলাম, আজকে বুঝতে পারছি যে আমার মজাটা করার ঠিক হয়নি। আমি কূটনীতির খবর রাখি, কিন্তু রাজনীতির অঙ্ক সবসময় কূটনীতির অঙ্কের সঙ্গে মেলে না। এখানে আমি মেলাতে ব্যর্থ হয়েছি, সেটা আমাকে স্বীকার করতেই হবে। অর্থাৎ এখনো কাজ শেষ হয়নি। আমি বলছি না 2 বঙ্গ এক হয়ে যাবে, বা আমাদের অখণ্ড ভারতের জন্য পিওজেকে ঢুকে আসবে উইথ গিলগিট বালতিস্তান। সেটা সময়ের অপেক্ষা, ওটা আসবেই, ওটা সময়ের অপেক্ষা। ওটা রাজনাথ সিং নিজে বলেছেন হেঁটে হেঁটে আসবে, আমাদের যেতে হবে না, হেঁটে হেঁটে আসবে। তাহলে পড়ে রইল কি? পাকিস্তানকে তো ছেড়েই রেখে দিয়েছি, তাহলে পড়ে রইল কি বাংলাদেশ? তার মানে এখনো কি ডেকার কাজ শেষ হয়নি? তাহলে প্রধানমন্ত্রীর মুখ থেকে বঙ্গযোগের কথা আসবে কেন? একই আকাশ একই বাতাস আসবে কেন? দীনেশ ত্রিবেদী একই কথা বলছেন কেন? এরকম অনেক প্রশ্ন আছে, যে প্রশ্নের জবাবের জন্য আমরা ভবিষ্যতের জন্য অপেক্ষা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।